দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। সাথে রয়েছে রহমান রাশেদ। ঢাকা নগরী কতটুকু বসবাসযোগ্য এই প্রশ্নের উত্তর সম্প্রতি গতকাল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট তারা বিশ্বের বসবাসযোগ্য শহরের একটি তালিকা প্রকাশ করেছে। বিভিন্ন দেশে সর্বমোট ১৪০টি শহরের উপরে জরিপ চালিয়ে বেশ কয়েকটি সূচকের উপর ভিত্তি করে তারা একটি র্যাঙ্কিং প্রকাশ করে, যেখানে ঢাকার অবস্থান ১৩৭তম। ১৪০টি শহরের উপর চালানো হয় এই জরিপ। কতটুকু বসবাসযোগ্য রাজধানী ঢাকা শহর, আমাদের প্রিয় ঢাকা শহর, সেই প্রশ্ন এবং সেই সাথে সাথে ভবিষ্যৎ নগরীকে এবং ভবিষ্যতে সার্বিকভাবে মানুষের জন্য কতটুকু বসবাসযোগ্য করে তোলা যায় সেই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব আজকের আয়োজনে। আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে তিনজন বিজ্ঞ অতিথি ইতিমধ্যে যুক্ত হয়েছেন কথা বলার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, তিনি স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী বেলা। এছাড়া অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে, তিনি প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন তিনজন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে গতকালকে প্রচারিত একটি দৈনিক রয়েছে, সেই প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদন আপনাদের দেখাবো, তারপর চলে যাচ্ছি মূল আলোচনায়। কেউ বলেন ঠাস বুনটের শহর, কারো কাছে ৫২ বাজার ৫৩ গলির ঢাকা। বুড়িগঙ্গার তীরের প্রায় ৪০০ বছরের পুরনো এই শহরের সব ঐশ্বর্য কখনো কখনো আন্তর্জাতিক পরিমণ্ডলে ম্লান হয় ঢাকাকে নিয়ে করা বিভিন্ন প্রতিবেদনে। বুধবার বিখ্যাত ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপে বলা হয়েছে, পৃথিবীর বসবাসযোগ্য ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম, অর্থাৎ বসবাস অযোগ্য শহরের তলানিতে থাকা তালিকায় ঢাকা চতুর্থ। এই তালিকায় ঢাকার পরে অবস্থান পাপুয়া নিউগিনির পোর্ট মেরেসবি, নাইজেরিয়ার লাগোস আর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক শহর। বসবাসের ৫টি সূচকের ওপর ভিত্তিতে করা জরিপে ১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে ৩৩.৫ নম্বর। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো, এর মধ্যে সবচেয়ে নিচে এই শহরের স্বাস্থ্যসেবা। এই প্রতিবেদন যখন প্রকাশিত হলো তখন ঢাকার জলাবদ্ধ প্রবণ এলাকা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে মাঠে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। কথা বলেন আসছে বর্ষা মৌসুমের ঢাকার জলাবদ্ধতা মোকাবেলার নানা কৌশল নিয়ে। যে এখন যেই ধারণ ক্ষমতা রয়েছে সেই ধারণ ক্ষমতাকে নিয়েই আমাদের লক্ষ্য হলো যে যদি অতি ভারী বৃষ্টি হয় তাহলে ৩ ঘন্টা, ভারী বৃষ্টি হলে 2 ঘন্টা এবং মাঝারি ভারী বৃষ্টি হলে 1 ঘন্টার মধ্যেই যেন আমরা পুরোটা নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে কাজ করছি। এই রিপোর্ট নিয়ে কোনো বিবৃতি দিতে নারাজ নগর কর্তৃপক্ষ, তবে জরিপকে অসম্পূর্ণ বলছেন নগরবিদ ইকবাল হাবিব। বলেন এখানে উপেক্ষিত মানুষ সংশ্লিষ্ট অনেক বিষয়। মনে রাখা দরকার, অকল্যান্ড অথবা ভিয়েনার মতো শহরগুলোতে যে কোনো সময় যে কোনো জায়গায় যদি ছবি তোলা হয় সেই ছবিতে মানুষ খুঁজে পাওয়া যাবে না। শুধু প্রকৃতি অথবা স্ট্রাকচার বা আর্কিটেকচার দিয়ে একটি শহরের বর্ণন হতে পারে না। এই পুরো মাপদণ্ড যতক্ষণ পর্যন্ত মানবিক এবং মানবকেন্দ্রিক না হবে ততক্ষণ পর্যন্ত একে গ্রহণ করে আমাদের কোনো উত্তরণের সুযোগ বা পরিকল্পনা বা চিন্তা করার প্রয়োজন নেই। ১৪০টি দেশের মধ্যে বাসযোগ্য শহরের তালিকায় প্রথমে নিউজিল্যান্ডের অকল্যান্ড, দ্বিতীয় অবস্থানে জাপানের ওসাকা আর তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। যদিও অযোগ্য শহরের তালিকায় ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের রিপোর্টে আগের চেয়ে এক ধাপ অগ্রসর হয়েছে ঢাকার অবস্থান। আপনারা প্রতিবেদন দেখছিলেন, মূল আলোচনায় চলে যাব। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে শুরুতে যাব। ঢাকা শহরকে বসবাসযোগ্য করতে কি করণীয় বলে আপনি মনে করেন, এবং এই যে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে যেখানে ১৪০টা শহরের মধ্যে ১৩৭তম ঢাকা শহর, আমাদের রাজধানী, কোথায় কোথায় কাজ করা বাকি ছিল বা কোথায় কোথায় কাজ করতে আমরা ব্যর্থ হয়েছি? এটা তো একটা পিএইচডি থিসিসের প্রশ্ন দিলেন আপনি আমাকে। এটা তো বিশাল পরিকল্পনার ব্যাপার, এত ব্যাপক উত্তর তো দিতে পারবো না। তবে আমি ইকবাল ভাইয়ের সাথে একটা বিষয়ে একমত যে ঢাকার কিছু ইউনিক চ্যালেঞ্জ আছে। কারণ ঢাকা হচ্ছে পৃথিবীর সবচাইতে জনবহুল মহানগরী। প্রতি বর্গ কিলোমিটারে সামথিং লাইক ৪৭,০০০ লোক এখানে বাস করে। ৪৮,৬০০
হ্যাঁ, তো এরকম জনবসতিপূর্ণ নগরী বিশ্বের তো সবচেয়ে 1 নম্বরে আমরা, কাজে আমাদের চ্যালেঞ্জগুলো ইউনিক। কিন্তু তার অর্থ এই না যে এই স্টাডিটাকে আমি একদম ফেলে দেব, কারণ ঢাকা আমার খুব প্রিয় শহর, ঢাকা আমার প্রাণের শহর। আমি যখন নরওয়েতে যাই 3-4 দিন হোটেলে থাকতে খুব ভালো লাগে, 4-5 দিন পরে দেখি একটু অস্বস্তি লাগে, বুঝি না যে কি মিস করি। এক পর্যায়ে বুঝি যে শব্দ মিস করছি, কারণ আমি এত আওয়াজের মধ্যে অভ্যস্ত, হঠাৎ করে নীরবতা আমার আর ভালো লাগে না। এই যে এত জনবহুল নগরী হলো, এখনো কি ঢাকা, আমরা কি একবার প্রশ্ন করেছি যে ঢাকা আসলে কত জনসংখ্যা নিতে পারে? এই জনসংখ্যার আগমন ঢাকাতে আসা আটকাতে আমরা কি বিকেন্দ্রীকরণের কথা ভেবেছি? নদী ভাঙা এলাকায়, সাইক্লোন উপদ্রুত এলাকায়, ওই জায়গাগুলোতে কি আমরা পুনর্বাসন কাজগুলো ঠিক মতন করেছি? ভারী শিল্প যেগুলো আছে, যেমন ধরো ঢাকা শহরে গার্মেন্টস থাকবে কেন? আমাকে একটা যুক্তি দেন। গার্মেন্টসের কাঁচামাল কি ঢাকার বন্দরে আসে? গার্মেন্টসের উৎপাদিত পণ্য কি ঢাকার থেকে শিপমেন্ট করা হয় বিশ্বের বিভিন্ন জায়গায়? তা তো না। তো বন্দর নগরীগুলোর আশেপাশে না হয়ে শিল্পনগরী, এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এখন তো ধানমন্ডি আবাসিক এলাকায় আমরা যারা থাকি, প্রত্যেক পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো আমি বলবো যে ঢাকা শহরকে বাসযোগ্য না, এইটা পড়তে আমার আন্তর্জাতিক সমীক্ষার প্রয়োজন পড়ে না। আমরা যারা ঢাকায় আছি কতটা স্বস্তির মধ্যে আছি, কতটা শান্তিতে আছি, খেলে ধুলে বড় হচ্ছি, নিরাপত্তার সাথে বড় হচ্ছি, সেটা আমরা নিজেরা প্রত্যেকেই জানি। এইটাকে ডিনাই করে ঢাকার অবস্থা উত্তরণে আমরা কিছু করতে পারবো না। আমাদের প্রথমে মেনে নিতে হবে যে আমাদের বাতাস পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস, আমাদের ট্রাফিক ওয়ান অফ দ্য স্লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের হেলথ সেক্টরে অনেক ইমপ্রুভমেন্ট করতে হবে। আমাদের ফুচকা খুব মজা, তার মানে এই না যে আমাদের সংস্কৃতি চর্চা একদম ক্ষেত্র অবারিত হয়ে গেছে, বরং ওটা জায়গায় জায়গায় বাধাপ্রাপ্ত। আমার মনে হয় প্রথম কাজটা হওয়া উচিত ঢাকা শহরের জন্য একটা দর্শন ঠিক করা উচিত, কারণ জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ে ঢাকার লোক সংখ্যা আরো বাড়বে। 1/3 দেশে যদি চলে যায় সমুদ্রের নিচে, ওই লোকগুলো যাবে কোথায়? আজকে আমফান, ইয়াস, সিডর, আইলার লোকগুলো আসছে কোথায়? ফলে আমার একটা দর্শন ঠিক করা উচিত। আমি বলবো যে রাজুককে আসলেই পুনর্গঠন করা উচিত। রাজুক হ্যাজ টোটালি ফেইল্ড। রাজুক এবং বন বিভাগের এক্সিস্টেন্স তারা কি করে জাস্টিফাই করে আমি বলতে পারি না। আর ঢাকাকে বাসযোগ্য করতে স্বাস্থ্য, আচ্ছা কোভিড এর কারণে আমরা আরো নেমে গেছি, কারণ আমাদের মতন দেশগুলো এরকম বড় বিপর্যয় কাটিয়ে ওঠা মুশকিল, কিন্তু এমনিতেও স্বাস্থ্য ব্যবস্থা আমাদের খুবই খারাপ। কিন্তু আমাদের বন উজাড়ের হার, পৃথিবীতে বন উজাড়ের হারের গড় হচ্ছে 1.3, বাংলাদেশে বন উজাড়ের হার হচ্ছে 2.6। ওসাকাতে লোকজন থাকে না এটা আমি মানি না। উপর থেকে দেখলে ওসাকায় লোকজন তো দেখা যাবে, কে বলেছে ওসাকায় লোকজন দেখা যাবে না? তা দেখা যাবে। সো উই হ্যাভ টু অ্যাকচুয়ালি সেট আ ভিশন ফর ঢাকা। যত জলাশয় আছে আমাদের, বন্যা প্রবাহ এলাকা, আক্তার ভাই আমার সাথে একমত হবেন, সকল বন্যা প্রবাহ এলাকায় ভূমিদস্যুরা ভরাট করে ফেলেছে। মাস্টার প্ল্যানে বন্যা প্রবাহ এলাকা, এখন একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি করে দেওয়া হয়েছে। ভূমিদস্যুরা ওখানে গিয়ে আবেদন করে আর বলে আমারটা ভরাটকৃত জায়গা। তখন জলাশয় আইনকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, আওয়ামী লীগ সরকারের আমলেই 2000 সালে আইনটা হয়েছিল, ওই জলাশয়কে দেখিয়ে দেওয়া হয় হাউজিং অ্যান্ড অ্যানসিলারি। তাহলে এখানে অবকাঠামো কেমন করে উন্নয়ন করবে? এই প্র্যাকটিসগুলো, ম্যাল প্র্যাকটিসগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু এই উন্নতির কথা বলতে গেলে বা উন্নয়ন প্রকল্প নিয়ে যখন আমরা কথা বলি, সেখানে অবকাঠামোগত উন্নয়নের কথাই বারবার ঘুরে ফিরে আসে। যে 5টি সূচককে আমলে নেওয়া হয়েছে এই র্যাঙ্কিংয়ে, সেখানে দেখা যাচ্ছে যে অবকাঠামোতে ঢাকা শহর পেয়েছে 26.8 নম্বর, 100তে এই কথা বলা হচ্ছে। অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, আপনার কাছে যাব। সৈয়দা রিজওয়ানা হাসান বলছিলেন যে ঢাকাকে বসবাসযোগ্য করতে গেলে বা সহনীয় পর্যায়ে যদি ঢাকা শহরকে উপস্থাপন করতে চায়, একটা দর্শন দরকার। সেই সাথে নিঃসন্দেহে যেই দর্শনের সাথে সাথে একটা পরিকল্পনাও জরুরি। অবকাঠামোগততে আমরা 26.8 পেয়েছি, কোথায় ফাঁক রয়েছে বা এই পরিকল্পনায় আমরা কোথায় গলদ দেখি? রাশেদ, আমাকে যদি প্রথমে 1-2 মিনিট সময় দেন, তাহলে আমি এই রিপোর্ট নিয়ে দু একটি কথা বলতাম। নিঃসন্দেহে বলুন। সেই বিষয়টি হচ্ছে যে গত অনেক বছর যাবতই যখনই ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের এই রিপোর্টটি প্রকাশিত হয়, তখনই আমাদের বেশ কিছু কথাবার্তা হয়, বেশ লেখালেখি হয়। প্রথমত আমি এটা বলতে চাই যে এই ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের যে প্রকাশিত এই রিপোর্টটা
খুবই কম্প্রিহেন্সিভ না। এর চেয়ে বেটার রিপোর্ট কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানও করে, যেমন মার্সার নামে একটা অর্গানাইজেশন আছে, সেখানেও একটা র্যাঙ্কিং হয়। কিন্তু এরা যেই র্যাঙ্কিংটা করে, এই র্যাঙ্কিংটা একটা বিশেষ উদ্দেশ্যে করা হয়। সেটি হচ্ছে মানুষের যে একটা শহর থেকে অন্য শহরে কাজের জন্য যায় বা অন্য কোনো কারণে যায়, তখন তার হার্ডশিপ অ্যালাউন্সের সেট করার জন্য মূলত এই র্যাঙ্কিংটা করা হয়। এখন আমি আসি যে এই আমাদের অবস্থানটা আজকে এইখানে আসলো কিভাবে। এই বছরের রিপোর্টটাতে বিশেষত কোভিড সিচুয়েশনে শহরগুলো কিভাবে কোভিডকে হ্যান্ডেল করতে পেরেছে এই বিষয়টি খুব জোরালোভাবে এসেছে, এবং জনজীবন কতটা স্বাচ্ছন্দ্যময় সচল রাখা গেছে এই বিষয়টা এখানে প্রাধান্য পেয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, 5টি মোটা দাগে যে প্যারামিটারগুলো সেট করা হয়েছে, সেখানে স্ট্যাবিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচারে এই বছর এবং এর আগে 2019-এর যে স্কোর সেটা প্রায় কাছাকাছি, এখানে কোনো পরিবর্তন হয়নি। ভীষণভাবে পরিবর্তন হয়েছে 3টা প্যারামিটারে, একটা হচ্ছে হেলথ সেক্টর, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে কালচার এন্ড এনভায়রনমেন্ট। তাহলে হেলথ সেক্টরের অবস্থাটা জন আপনি একটু আগে বললেন। এডুকেশনে আপনি দেখেন গত 1 বছরের যাবত স্কুল কলেজ প্রায় বন্ধ হয়েছিল, ফলে সেখানেও স্কোরিং আমাদের ভালো আসেনি। এনভায়রনমেন্টে অন্যান্য দেশের শহরগুলো যেভাবে এই কোভিড সিচুয়েশনে তাদের এনভায়রনমেন্টাল কোয়ালিটিটা উন্নত হয়েছে, আমরা ঠিক ততটা উন্নত হতে পারিনি। কারণ হচ্ছে আমাদের এখানে জনসংখ্যা বেশি, আমাদের এখানে মানে মানব সৃষ্ট অ্যাক্টিভিটি অনেক বেশি, এখানে এয়ার কোয়ালিটির পরিমাণ অনেক দিন ধরে খারাপ ছিল। সব মিলে আমরা 3টা জায়গায় খুব খারাপ করেছি, হেলথ কেয়ার, এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট, এই বিষয়গুলোতে খারাপ করেছি। এখন এখানে অনেক বিষয় আছে যেগুলো মানে বিভিন্ন সংস্থার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এবং সরকারি জাতীয় কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে। তো সুতরাং মানে এটা সামগ্রিকভাবে পুরো দেশের অন্যান্য সকল মিনিস্ট্রি এর সাথে যুক্ত এই ধরনের একটি র্যাঙ্কিং এর ফলাফলে আসার জন্য। এই কথাটা বলার পরে আমি বলছি যে আসলেই আমাদের এই শহরকে নিয়ে নয়, শুধু সারা বাংলাদেশকে নিয়ে ভীষণ দরকার। এই শহর তো অবশ্যই, কারণ এই শহরটা এতটাই একটা ঘনবসতিপূর্ণ একটা শহর, যেটা একটু আগে রিজনাপও বলছিলেন। এই শহরে কোনো কোনো ওয়ার্ডে, কোনো ধরেন লালবাগের মতো এলাকায় পার একর ডেন্সিটি 600-র উপরে, 1 একরে মানুষ বসবাস করে, অথচ 120-100-র উপরে গেলে আমরা সেটা মনে করি যে লিভেবিলিটির দিক থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে। তো সেখানে আমরা আসলে এই শহর অনেক মানুষকে ধারণ করে, তার মানে এখানকার একটা ধারণ ক্ষমতা আছে, ধারণ ক্ষমতার বাইরে প্রচুর মানুষ এখানে বসবাস করে। সেই পরিকল্পনা অনুযায়ী কত, উপায় কি? সেই পরিকল্পনা অনুযায়ী ঢাকা শহর কত মানুষকে ধারণ করে যেতে পারবে বলে মনে করেন আপনি? এবং যে সংখ্যক মানুষ ধারণ করছে ঢাকা শহর, সেটা কিন্তু আছে এক ইউনিক স্ট্যান্ডার্ড। জি বলুন। হ্যাঁ, এখন যেই সংখ্যাটা ধারণ করছে, এটা কিন্তু ধারণ ক্ষমতার অনেক অনেক বেশি, প্রায় 3 থেকে 4 গুণের বেশি। তার মানে 1/3 যদি কমে আসে, তাহলে দেখবেন যে আপনি সহজে চলাফেরা করতে পারছেন, আপনার সেবাগুলো যারা দিচ্ছে তাদের দিক থেকে অনেক সহজে সেবাগুলো দিতে পারবে। এটা হচ্ছে যে খুবই মানে সহজের একটা ইকুয়েশন। সেই জনবসতি কমানোর বা ঘনবসতি কমানোর পরিকল্পনা রয়েছে কিনা সেটা একটা আলোচনার বিষয়, সেটা নিশ্চয়ই আমরা করব, একটু পরে সুযোগ করে আসবো নিশ্চয়ই। মোহাম্মদ তাজুল ইসলাম এমপি আমাদের সাথে রয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আপনার কাছে আসতে চাই এই ব্যাপারে। কেমন ঢাকা কল্পনা করেন আপনি, এবং এই যে প্রাণের ঢাকা, সেই প্রাণের ঢাকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে? আপনাকে ধন্যবাদ। না, পরিকল্পনা অথবা স্বপ্ন তো আমরা দেখতেই পারি এবং আমরা দেখিও। এটা সুন্দর শহর হোক, এখানে ধুলাবালি মুক্ত থাকবে, যানজট থাকবে না, এবং মানুষের দৈনন্দিন জীবন যাপনের জন্য যে সমস্ত উপযোগিতা থাকার দরকার সেগুলো থাকবে। তো এখন আসলে এই বিষয়গুলোকে আমরা যদি সত্যিকার অর্থে এনশিওর করতে হয়, তাহলে অনেকগুলা বিষয়কে আপনাকে আমলে নিতে হবে, শুধু একটা দুইটা বিষয় না। যেমন আমাদের খালগুলার কথা আপনারা বলেছেন, তো খালগুলা দীর্ঘদিনের, আমি কারো দোষারোপ করার কোনো, আমার প্রিডিসেসরদেরকে দোষারোপ করার জন্য বলবো না, আমরা ফেল করেছি যে সেগুলাকে সংরক্ষণ করতে। তো এখন আজকে সময় এসেছে সেই কাজটা আমাদের করতে হবে।
খালগুলা ঠিক করতে হবে এবং পার স্কোয়ার কিলোমিটারে 49,000 পিপলস অ্যাবাউট বসবাস করে। তো এর যে নাকি সত্যিকার অর্থে আমি পৃথিবীর কোনো শহরের সাথে এটাকে তুলনা করতে পারি না। যেমন আমাদের লন্ডন সিটি ইজ ভেরি ডেন্সলি সিটি, সেখানে লেস দেন 6,000। আমরা টোকিও সিটিকে যদি বলি, টোকিও সেখানে দেখা গেছে যে তাদের সেখানে আপনার পার স্কোয়ার ফিটে মানুষ ডেন্সিটি অফ দ্য পপুলেশন ইজ নট ফর 6,000। তো এই সমস্ত কনটেক্সটে আমরা যদি বিবেচনা করি, আমরা হংকং ইজ দ্য ভেরি স্মল টেরিটরি অ্যান্ড ইভেন আফটার দ্যাট তাদের সেখানে পপুলেশন ডেন্সিটি যদিও অনেক লোক বসবাস করে, কিন্তু টোটাল এরিয়া ওয়াইজ তাদের অথবা ভার্টিক্যাল এক্সপেনশন সবগুলোকে বিবেচনা করে তার দেখা যায় যে সেখানে 1300 পার স্কোয়ার মাইলে বসবাস করে। তো এই সমস্ত সবগুলো দিকের থেকে বিবেচনা করলে আমাদের এখানে যে সংখ্যাটা, এই সংখ্যাটা এত বেশি যে এটাকে ম্যানেজ করার জন্য যে প্ল্যানিং করা, আমি মনে হয় আক্তার মাহমুদ সাহেব ইজ এ রাইট person, he have joined with us, that জন আপাও দীর্ঘদিন থেকে এই সমস্ত বিষয়ে কাজ করেন, সো দ্যাট এভরিবডি হ্যাভ এ মোর অর বেসিক আইডিয়া, এবং যার কারণে ওনারা কিন্তু সমস্যাগুলোকে চিহ্নিত করে কথাটা বলছেন। তো এখন বিষয়টা হলো যে কি, আমি মনে করি না যে ঢাকা শহরে এই পরিমাণ মানুষ বসবাস করলে মানুষের জন্য খুব রেজিলিয়েন্স লিভলিহুড হতে পারে। এখন আপনি যে কাজটা করেন, এখন এই মানুষ এবং এর পরে আপনার সেকেন্ড স্টেয়ারে যদি আমি কথা বলতে যাই, সেটা হলো যে আরো বেশি মানুষ ঢাকা আসছে এবং প্রতিদিনই আসতেছে ঢাকা এবং অন্যান্য আরবান এরিয়াতে। এখন সেই সমস্ত কারণগুলোতে ঢাকা এবং অন্যান্য আরবান এরিয়াতে মানুষের ডেন্সিটি বাড়তেছে। এখন সেখানের মধ্যে নদী ভাঙ্গার কথা বলা হয়েছে, দিস ইজ ওয়ান অফ দ্য কজ মেবি আই ক্যান আইডেন্টিফাই। কিন্তু আরেকটা বড় বিষয় হলো যে এখন মানুষ, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, এডুকেটেড হইতেছে, 100% এনরোলমেন্টের কথা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াসলি এনশিওর করতে চাচ্ছেন। সো দিস পিপলস আর গোয়িং টু বি এডুকেটেড। ওয়ান্স দে আর এডুকেটেড, তারা বলছে যে তার বেটার লিভলিহুডের জন্য দে ওয়ান্টস টু মাইগ্রেট টু সিটি। এখন সিটিতে আপনি কতজনকে ঢাকা দিতে পারবেন? এখন তাহলে অপশনটা কি? মানুষকে তো তার বেটার লাইফের কথাটা আমরাই বলতেছি, এখন তার বিপক্ষে তো আমি স্ট্যান্ড নিতে পারবো না। তাহলে তার এখন আমি মনে করি যে এখানে খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, সব ডিটেলস বলা যাবে না, আমি তার বেটার লাইফ লিভলিহুডকে এনশিওর তার জায়গাতে করতে হবে। আর সেকেন্ডলি হলো যে এখন 49,000 স্কোয়ার মাইল যদি থাকে, আমি বিশেষ করে এই কথাটা বলবো এখানে এই কারণে যে আমার মনে হয় যে আপনারা এই জিনিসটা ফোকাস হওয়া দরকার, যে আমরা যে 49,000 লোক বসবাস করি, যেহেতু আমার মনে হয় কোনো বিচারে বলবে না যে এই পরিমাণ মানুষ এখানে বসবাস করার সুযোগ আছে। তো তাই যদি হয় তাহলে আপনাকে এখান থেকে রিলোকেট করতে হবে। রিলোকেট করতে হলে ঢাকা শহর থেকে তো আপনি বলতে পারবেন না কাউকে যে আপনি এখান থেকে চলে যান, অথবা তাকে কোনো রকম এনফোর্সমেন্ট করতে পারবেন না। কিন্তু মন্ত্রী মহোদয়, এইটা সৈয়দা রিজওয়ানা হাসান একটু আগে এই শহরে মানুষ আসবে যে, এবং এটা তো একদিনে হয়নি যে প্রতি বর্গ কিলোমিটারে এত হাজার মানুষ, বিকেন্দ্রীকরণের যে প্রসঙ্গটা এসেছে সেটা তো এই জায়গাটা বলে পরে যে অন্য বিষয়ে এই বিকেন্দ্রীকরণ নিয়ে কোনো পরিকল্পনা কি আছে আমাদের? জি, বিকেন্দ্রীকরণের যে প্রসঙ্গ আনছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলছিলেন, আমি কথাটা বলছি, আমি কথাটা বলছি। তো আমি বেশ কয়েক জায়গায় ইদানিং বিভিন্ন সময় আমি আমার বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে এই ঢাকা থেকে আপনি লোককে রিলোকেট করতে পারেন। আর রিলোকেট করার জন্য যে সমস্ত প্রসেস এনফোর্সমেন্ট না, আপনি এখানে রেগুলেট করতে পারেন না। আপনার মনে করেন যে সেখানে আপনার যে সমস্ত রেভিনিউ ইন্টারভেনশন আছে সেগুলোর মাধ্যম দিয়ে করতে পারেন, এবং বিভিন্ন ধরনের সার্চ এইটা ওইটা। যেমন আমি একটা কথা বলি, যেমন গুলশান এলাকাতে যারা বসবাস করে, তো তারা স্বাভাবিকভাবে সঙ্গত কারণে তারা দে আর লিভিং ইন দ্য পশ এরিয়া, এন্ড পশ ফ্যাসিলিটি তারা এনজয় করেন। আমি এই জন্য বলি যে সারা পৃথিবীর অনেক সিটিতে এরকম আছে যে এখানে পানির দাম বেশি হবে, এখানে বিদ্যুতের দাম বেশি হবে ইন কম্পারিজন টু যাত্রাবাড়ি। এখন যাত্রাবাড়ি যদি 6 টাকা হয় তাহলে হোয়াই নট এখানে 14 টাকা অথবা 20 টাকা। তো পানির দাম ওখানে যদি, তাইলে আপনি যদি এরকম হন তাহলে এখান থেকে আপনি করবেন। এখন যাত্রাবাড়ির লোকেরা কোথায় যাবে? তো যাত্রাবাড়িতে যদি আপনি 6 টাকা করেন তাইলে একটা কাজ করেন, আপনি মনে করেন যে আপনি আরেকটু ডাউন স্ট্রিমে যান, সেখানে গিয়ে আপনি সেখানে আপনার 1 টাকা কমাই দেন। তো এরকম যদি আমরা করি, আমি একটা উদাহরণ দিলাম, তো এই বিষয়গুলোকে আরো অনেকগুলা ইস্যুকে আমরা এখানে রেগুলেট করার জন্য নিয়ে আসতে পারি, যে কারণে হয়তো বা এখানে তখন আরেকটা এখন আমি মনে করি যে একটা সিঙ্গেল অ্যাপ্রোচ ইস্যু দিয়ে আপনি এটাকে অ্যাড্রেস করতে পারবেন না। তো এখন গ্রামে আপনি মনে করেন যে সেখানের মধ্যে আপনাকে বেটার লিভলিহুড গুলো গড়ে তুলতে হবে। যেমন কারো বাচ্চা পড়ালেখা করবে, সে বলে যে আমি তো, সে থাকে গ্রামে, সেই ইউনিয়নের চেয়ারম্যান, কিন্তু তার বউ ছেলে মেয়েকে
গ্রাম শহরের ঢাকাতে রাখতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন তোমার চেয়ে, বলে স্যার ওখানে তো কোনো ভালো স্কুল নেই, অত ভালো লেখাপড়া হচ্ছে না। তো তার আমি যদি সেখানে স্কুলটাকে ভালো করতে পারি, অথবা যদি সামস অফ দ্য কমপ্লায়েন্স যদি আমি সেখানে ইম্পোজ করতে পারি যে চেয়ারম্যান সাহেব সেখানে তার ছেলে মেয়ে পড়াবেন, অথবা যিনি নাকি ব্যাংকে চাকরি করেন দে উইল রিসাইড দেয়ার, ওখানে যদি আমি ব্যাংকের ব্রাঞ্চ করতে পারি, আমি ইন্স্যুরেন্স সেক্টরটাকে ডেভেলপ করতে পারি, আমি এখানে ফার্দার এডুকেটেড এমপ্লয়মেন্টের যদি আমি ব্যবস্থা করতে পারি, তো থ্রু দ্যাট দি পিপল উইল রিসাইড দেয়ার, এবং সেখানে তখন কিন্তু সে বেটার লিভলিহুড যখন সেখানে পেয়ে যাবে, আমি মনে করি হি উইল নট বিন দ্যাট মাচ হাং। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাইকে পড়তে হবে, আমাদের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমরা কেন মান উন্নয়নের জন্য কাজ করব না? এখন এখানে ক্রস সেকশনাল ইফোর্ট না দিলে আপনি কোনোভাবেই ঢাকা শহরকে, আপনি যদি কথা বলতে পারবো, এখানে এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে, আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক আপনার এখানে অযাচিতভাবে বলবো যে একটা রেসিডেন্সিয়াল হতে কি হবে, রেসিডেন্সিয়াল এরিয়াতে আপনি যদি একটা রেসিডেন্সিয়াল এরিয়া বানাবেন, সেখানে স্কুল লাগবে, সেখানে গ্রিন প্লে ফিল্ড লাগবে, সেখানে আপনার রাস্তা লাগবে, সেখানে শপিং মল লাগবে, কমিউনিটি ক্লিনিক লাগবে। এখন এই সমস্তগুলা সেখানে এনশিওর করা হয়েছে কিনা, এখন যিনি নাকি সেখানে অ্যাপার্টমেন্ট কিনবেন তাকেও এটা দেখতে হবে। আর যদি এটা না হয় তাহলে সেখানে মধ্যে কয়তলা বিল্ডিং আপনি বানাবেন, যেমন 40 তলা বিল্ডিং বানানোর কথা, 20 তলা বিল্ডিং বানানোর কথা, যে কোথায় বানাই দিবেন, এখন সেখানে যে বানাবেন ওখান থেকে তো মানুষগুলো নামতে হবে, তার সে সমস্ত লজিক্যাল যে সমস্ত লজিস্টিক রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো ওইখানকার ওই রেসিডেন্সিয়াতে আপনি দিতে পারছেন কিনা, তাইলে সেখানে আপনাকে রেগুলেট করতে হবে। ইউ ক্যান নট গিভ আউটরাইট দিস কাইন্ডস অফ ডিসিশন ফর গোয়িং ভার্টিক্যাল এক্সট্রিম এক্সপানশন। এখন আমি বলছি, যেমন আমি ড্যাবের সভাপতি হিসাবে, আমি আক্তার মাহমুদ সাহেব, আমি সবার সাথে আপনার ইন্ডিভিজুয়ালি আমি মিটিং করেছি, এবং আমি বলছি আমি হাই রাইজের পক্ষে, কিন্তু হাই রাইজটা কোথায় হবে, যেখানে নাকি উই ক্যান এনশিওর অল আদার ফ্যাসিলিটি। এখন যেখানে অলরেডি বিন স্যাচুরেটেড, এখন ধানমন্ডির কথা বলেন, এখন সেখানে ধানমন্ডিতে যদি অ্যাপার্টমেন্ট বানান, এখন সেখানে যদি আপনি এই সমস্ত টেরিফ, যে সমস্ত আপনার ইউটিলিটিক্যাল চার্জ যদি এক্সট্রিম বাড়িয়ে দেন, তাইলে কিন্তু সেখানে দেখবেন যে সবাই কেনার জন্য ভিড় জমাবে না। এখন যেহেতু সেখানের মধ্যে অনেকগুলো সুবিধা আছে, আর এখানে সেখানে কি কি থাকবে, there is a lot of issues there you can regulate, আর এখানে এক রাত্রে হবে না, এখন একদিনে হয়ে যাবে না। আমরা সবসময় একটা সমস্যা হলো কি, সবাই একদিনে, যেমন আমাকে বলেছে যে আপনি 31 তারিখে একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে খালগুলো হস্তান্তর করলেন, তো তাইলে ফলাফলটা কি আসলো? আমি বলবো যে 31 তারিখে ব্যাপারটা হলো মনে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা হস্তান্তর হয়েছে। হস্তান্তর হওয়ার জন্য গত 1.5-2 বছর আমাকে অনেক কাজ করতে হয়েছে, করে এরপর 31 তারিখে হস্তান্তর করছে। কিন্তু আমি তো মনে করি যে এই যে 5 মাসের যে কাজটা হয়েছে, অথবা 6 মাস ইজ রানিং, আই থিঙ্ক ইট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। এখানে অনেক এনক্রোচমেন্টকে উদ্ধার করা হয়েছে, অনেক স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। আমরা বুঝতে পেরেছি, আমরা আবার আলোচনায়, আপনি যেটা 50 বছরে যে গার্বেজ তৈরি করেছি, সেটাকে আমি কি করে 5 মাসে শেষ করব? মঞ্জুর ভাই, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনায় আবার আসবো। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে আসছি, আমরা বিরতি থেকে ফিরে আবার আলোচনায় আসবো নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, সিএসআর মুক্তবাক দেখছেন, একটা বিরতির সময় হচ্ছে, ছোট্ট বিরতি, সাথেই থাকুন, একটু পর আমরা ফেরত আসছি। কতটুকু বসবাসযোগ্য এই প্রাণের ঢাকা নগরী আজকের আলোচনার বিষয়। সিএসআর মুক্তবাক দিচ্ছেন আপনারা, আলোচনায় ফিরে যাব। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে যাব। পরিবেশ রক্ষায় কতটুকু যত্নবান আমরা? এর আগে পরিবেশ রক্ষার কথা বলছিলেন, এবং পরিকল্পনার সাথে সাথে এটা নিয়ে, যেহেতু পরিবেশ রক্ষা আপনার কাজও করছেন, এই ব্যাপারে কতটুকু যত্নবান আমরা? আপনি কয় মিনিট সময় আছে বললেন? 4 মিনিট করে আমি আপনাদের কাছে যেতে পারবো, এক একজনের কাছে। আপনার এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, তার আগে দুই একটা কথা একটু বলে নেওয়া আমার দরকার। সেটা হচ্ছে যে ঢাকা শহরে যখন ঈদগুলো হয়, তখন আপনি দেখবেন ঢাকা শহরে জনসংখ্যার চাপ যখন কমে যায়, তখন আমরা একটুও ট্রাফিক নিয়ে কমপ্লেন করি না, এয়ার পলিউশন নিয়ে কমপ্লেন করি না, অস্বস্তি, তীব্র যে অস্বস্তি হয় সেটা নিয়ে কমপ্লেন করি না। তার মানে হচ্ছে ঢাকা শহর ওই অনেকটা বরযাত্রার মতন, যে বরপক্ষের লোক যতই আসবে কোনো সমস্যা নেই, কিন্তু ঢাকা তো আসলে বরযাত্রার মতো নিতে পারে না লোক। এইটা বুঝে আমাদেরকে আগাতে হবে, এবং ডিসেন্ট্রালাইজ করার যথেষ্ট সুযোগ আছে। সেজন্য একটু সাহসী একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগোতে হবে, আদারওয়াইজ জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ে কিন্তু আমরা একেবারেই পর্যুদস্ত হয়ে যাব। আরেকটা হচ্ছে যে খাল উদ্ধারের যে কাজগুলো করা হচ্ছে, আমি আগেই বলেছি, এটাকে আমি স্বাগত জানাই। দয়া করে একটু ঢাকা শহরের ফ্লাড ফ্লো জোনগুলোকেও রক্ষা করবেন, কারণ বাংলাদেশ কিন্তু আসলে পলিবাহিত
একটা ভূখণ্ড, এটার গঠন এখনো শেষ হয়ে সারেনি, তাই জন্য নদী ভাঙছে গড়ছে। যেভাবে করে সাভার আমিনবাজারের দিকে জলাশয় ভরাট করা হচ্ছে, অবিশ্বাস্য। মাস্টার প্ল্যানে লেখা আছে জলাশয়, হাইকোর্ট বলেছে ভরাট করা যাবে না, কে ভরছে না বলেন? একেবারে আইন প্রয়োগকারী সংস্থা থেকে নিয়ে শুরু করে সকলে এখানে ভরাট করে যাচ্ছে। এইটা কোনো সাস্টেইনেবল কিছু না। এই শহরটা কয়েকজন মানুষের জন্য না, এটা রাজধানী তো 18 কোটি মানুষেরই এটার উপর একটা অন্য রকমের দাবি আছে। এবার আপনার প্রশ্নে আসি, পরিবেশ রক্ষায় আমরা কতটা সচেতন? আমরা বলতে আপনি কাকে মিন করেন? যদি কৃষককে মিন করেন সে সচেতন, জেলেকে মিন করেন সে সচেতন, যারা বন নির্ভর জনগোষ্ঠী তাদেরকে মিন করেন তারা সচেতন। আমরা যারা ভোগবাদী আছি, একটা প্লট হলো 10টা প্লট লাগবে, যাদের চাহিদার কোনো শেষ নাই, তারা আসলে সচেতন না। তারা নো ম্যাটার হোয়াট, আইনে যাই থাকুক না কেন, তাদেরকে ওই জমিগুলো দখল করতেই হবে, বনটা উজাড় করে শিল্প প্রতিষ্ঠান করতেই হবে, ব্যাংকে থেকে লোন নিয়ে লোন শোধ না করে বিশিষ্ট শিল্পপতি হতেই হবে। কাজে আমাদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। আমি বলবো কালচারালি আমাদের মধ্যে কিছু কিছু প্রবলেম আছে। যেমন আমাদের সাহিত্যে দেখবেন নদীতে এত জল, এই জলেও কি আমার কলঙ্ক ঘুচবে না, যা আছে গিয়ে নদীতে ফেলো, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি, এটা আছে। বাট সাধারণত 80% লোকই এখানে পরিবেশের উপর চাপ তৈরি করছে না। তবে আমাদের উন্নয়নটা অনেক বেশি এক্সপ্লয়টেটিভ। কদিন আগে একটা সেমিনারে সয়েল রিসার্চের একজন লোক বললেন 90% দেশের কৃষি জমি কন্টামিনেটেড, তার মধ্যে 46% মারাত্মক কন্টামিনেটেড। অধিক খাদ্য ফলাও বুঝলাম, কিন্তু কিছুদিন পরে আর অধিক খাদ্য ফলাতে পারবো না। সো আমরা নীতি বলেন, আইন বলেন, সংবিধানে আমাদের কমিটমেন্ট আছে, কিন্তু আমাদের হতো কি প্রতিশ্রুতি আর অঙ্গীকারের মধ্যে বিরাট ফারাক। অঙ্গীকারটা আমাদের কম। এবং কয়দিন আগে একনেকের একটা সিদ্ধান্ত হলো, যে সিদ্ধান্ত হচ্ছে কিনা জানি না, যেটা পত্রপত্রিকায় পড়েছি, যে পরিবেশগত ছাড়পত্র যদি দিতে দেরি করে পরিবেশ অধিদপ্তর, তাহলেও প্রকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। দিস ইজ সুইসাইডাল। পরিবেশ অধিদপ্তরকে চাপ দেওয়া যাবে না কোনো প্রকল্পে হ্যাঁ বলতে, তাকে না বলবার ক্ষমতা দিতে হবে। সরকার যে প্রকল্প বলবে উন্নয়ন, সেটাই আমাকে উন্নয়ন মানতে হবে এমন কোনো কথা নেই। আমি বলতেই পারি সরকারের এই ডেভেলপমেন্ট ন্যারেটিভ ঠিক না, আমরা বলেছি 28টা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের প্রয়োজন নাই, তখন সরকার এটাকে উন্নয়ন বলেছে, এখন সরকার নিজেই সরে আসতেছে। কাজে একটা সামাজিক এবং পরিবেশগত প্রভাব নিরূপণের যে প্রক্রিয়া আছে, ওইটাকে নিরপেক্ষভাবে চলতে দিলে প্রতিশ্রুতি আর অঙ্গীকারের মধ্যে যে গ্যাপটা, সেটা কমে আসবে বলে আমার বিশ্বাস। অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, আপনার কাছে যাব। হ্যাঁ জি, ধন্যবাদ আবার আপনাকে। আমি তো মনে করি যে ঢাকা শহরের যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সমস্যা ঢাকার নিজস্ব অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো ঢাকার মধ্য থেকে সমাধান করতে হবে। সেখানে জলাবদ্ধতা তো আছে, সেখানে ট্রাফিক কনজেশন আছে, বায়ু দূষণের ব্যাপার আছে, পরিবেশের বিষয়গুলো আছে, সেগুলো তো আছে। আমি একটু বৃহত্তর পরিসর থেকে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে ঢাকাকে যদি আপনি জনসংখ্যা কমাতে চান, তাহলে অবশ্যই ঢাকার বাইরে অনেক রকমের আপনাকে সুযোগ তৈরি করতে হবে। 3টা সুযোগ তো খুবই জরুরি। একটি হচ্ছে যে শিক্ষা, আরেকটা স্বাস্থ্য, আরেকটা হচ্ছে কর্মসংস্থান। এই 3টা সুযোগ কিন্তু তৈরি করতেই হবে। এখন আমাদের আরবান সেন্টার গুলো কি আছে? আমাদের এখানে 329টা পৌরসভা আছে। কেন আমরা সেই সকল জায়গাতেও এই ধরনের ইনভেস্টমেন্ট করি না? সেখানে স্বাস্থ্য, শিক্ষা এবং জব অপরচুনিটি, এটা কেন করব না? আরেকটি আছে উপজেলা, 492টি উপজেলা আছে। এখন বর্তমান সরকারের একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার গ্রাম আমার শহর নামে একটি প্রকল্প ইদানিং চালু হয়েছে। এটার একটা কনসেপ্ট দাঁড়াচ্ছে, সেটা যদি বেগবান করা যায় এবং সত্যিকারই সমগ্র বাংলাদেশ নিয়ে চিন্তা করা যায়, আমি বলবো যে এটার একটা ভালো সুযোগ তৈরি হতে পারে এবং বাংলাদেশটা আবার ঘুরে দাঁড়াতে পারে। আমি একটু এলাবোরেট করার প্রয়োজন আছে আমার মনে হয়। সেটি হচ্ছে যে বাংলাদেশ ছোট দেশ, অনেক মানুষ বসবাস করে এখানে। প্রতি বছরে প্রায় 67,000 হেক্টর জমি অকৃষিজ খাতে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য সামনে একটা বিরাট ধরনের ফুড সিকিউরিটির সমস্যা নিয়ে আসবে। সুতরাং আমাদের গ্রামগুলো, উপজেলাগুলোকেও এখন পরিকল্পনার আওতায় আনতে হবে এবং সেখানেও যেন আমরা ভূমিগুলোকে যত্রতত্র ভাবে অপব্যবহার না করি, এই জায়গাটাতে আমাদেরকে একটা বড় ধরনের ভূমিকা রাখতে হবে। আর সমগ্র বাংলাদেশ নিয়ে যদি আমরা পরিকল্পনা করতে পারি, তখন দেখবেন যে আমাদের এই যে বড় ঢাকা শহরে যে প্রেশারটা এখন আমরা প্রতিনিয়ত দেখছি, সেটা কিন্তু কমে যাবে। আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সামনে এখন দুর্দান্ত একটি প্ল্যান আছে, সেটি হচ্ছে পার্সপেক্টিভ প্ল্যান। পার্সপেক্টিভ প্ল্যানকে যদি আমি সত্যিকারে টার্গেট মনে করি, সেখানে টার্গেট দেয়া আছে 2041 সালে আমাদের পার ক্যাপিটা ইনকাম
$13,500 উন্নত করতে হবে, অর্থাৎ আমরা উন্নত দেশের কাতারে যাব। যদি এটা সত্যিকারে আমরা মিন করে থাকি, তাহলে আমরা এই ঢাকা শহরকে রেখে কোনোদিন আমরা সেই টার্গেটে গিয়ে পৌঁছাতে পারবো না। সুতরাং একদিকে যেমন ঢাকার সমস্যাগুলোকে সমাধান করা প্রয়োজন, অন্যদিকে আমাদের বিভাগীয় শহর এবং জেলা শহর সহ উপজেলা শহর পর্যন্ত আমাদেরকে আমাদের এই পরিকল্পনাকে বেগবান করতে হবে এবং পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে। শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার ইনভেস্টমেন্ট অথবা নির্দিষ্ট কিছু জেলাতে ইনভেস্টমেন্ট করে এডিপির সকল বরাদ্দ ওখানে দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। অনেক ধন্যবাদ মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, আপনার কাছে যাই। তাহলে যে পরিকল্পনা ধরে আমরা এগোচ্ছি এবং আগামী ঢাকার কথাই যদি বলি, সেটাকে বসবাসযোগ্য করতে কোন কোন বিষয় বা কোন কোন সূচকে মনোযোগ দেওয়ার কথা আপনি বলবেন এবং সেই সাথে অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন সূচকে এগিয়ে রাখবেন বলে মনে হয়? আপনার বক্তব্যটা আসলে আমি শুনি। আমরা আগামী ঢাকার কথা যদি বলি, যে পরিকল্পনা তো একটা রয়েছে এবং এই পরিকল্পনা ধরে কাজ এগোচ্ছে, কোন কোন সূচককে অগ্রাধিকার দিয়ে এই পরিকল্পনা সাজানো উচিত বলে মনে করেন? আমি আমার মনে আমার ইতিপূর্বে যে বক্তব্য রেখেছিলাম, আমাদেরকে সেখানে আমি অনেকগুলো বিষয় বলেছি যে আমাদেরকে পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে শহরগুলা থেকে যাতে মানুষের ভিড় না হয়, সেজন্য আপনার গ্রামে, অর্থাৎ আমাদের গ্রামের অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট এনশিওর করার দরকার একটা পরে বেটার লাইভলিহুড, সেখানে আমরা সেগুলো গ্রামও করতে হবে। হোলিস্টিক একটা ফোর্স নিয়ে আগাইতে হবে। তো এটা যদি না আগায় তাহলে ঢাকা শহরে মানুষের ভিড় বাড়বে। তো এখানে যেই বিষয়টা সূচকের কথা বলছেন, এখন আমরা ঢালাওভাবে এখানে আমি বলছি, এর আগে একটু বলে ফেলছি যে হাই রাইজ বিল্ডিং করা আপনি করতে পারবেন না। এখন হাই রাইজ বিল্ডিং কোথায় হবে, যেখানে জায়গা আছে সেখানে আপনি করে দেন এবং সেটাকে এভাবে এনশিওর করেন, অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিগুলো এনশিওর করা যাচ্ছে সেখানে আপনি করেন। তারপরে আপনার যেমন এরপরে যে সমস্ত কারণে শহরের মানুষগুলো আসে, সেই সমস্ত কারণগুলো আপনাকে অ্যাড্রেস করেন, তাইলে আমার মনে হয় সহজে করা যাবে। দালান তো হচ্ছে, পরিকল্পনা অনুযায়ী দালানও হচ্ছে। আবাসিক এলাকাগুলোতে অনেক জায়গায় দেখা যায় যে সেপটিক ট্যাঙ্কও নেই। আপনারা এটার বিরুদ্ধেও বলেছেন এর আগে যে এরকম যাদের এরকম নাই, সোয়ারেজের সাথে খাল একত্র হয়ে যাচ্ছে, এইসব ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা আগেও বলেছেন। এগুলো নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? না, এখন ব্যবস্থা অবশ্যই আমাদের আছে বলে তো আমরা কথা বলছি। এখন আপনি সেফটি ট্যাঙ্ক, আপনাকে তো বাড়ি করেছেন, সেফটি ট্যাঙ্ক নাই। এখন আপনি সরাসরি এই সমস্ত স্লাজ গুলা আপনার খালে ড্রেনেজ করতেছেন। তো এটার জন্য সবাইকে নোটিশ দেওয়া হচ্ছে। এখন আমি যদি 30 তলা একটা বিল্ডিং, সেখানে যারা বসবাস করে সব বর্জ্য যাচ্ছে। এখন আগামী দিনে আমি এটা করতে পারি যে বন্ধ করে দেওয়া। তো এখন কয়টা বন্ধ করবে? আর যখন বন্ধ করেন তখন সেই বাড়িগুলোর অবস্থা কি? যার জন্য আমরা ইতিমধ্যে সবাইকে নোটিশ দেওয়া হচ্ছে যেন নাকি তারা এটাকে যে কোনো ভাবে হোক তারা এটা রিকনস্ট্রাকশন করে নেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা করতে হবে। যে আমরা সবগুলা খালকে এখন নতুন করে আধুনিক আইনের মাধ্যমে দুই পাশে ওয়াক করে এবং পানির কোয়ালিটি এনশিওর করার জন্য এবং খালগুলোকে পরিষ্কার করার জন্য আমি ইতিমধ্যে জার্মানি থেকে কিছু উইড হারভেস্টার আপনার মেশিন কিনে দিচ্ছি, সিটি কর্পোরেশনকে দেবো যাতে নাকি দ্রুত তারা সেগুলো করতে পারে। তো আমাদের উদ্যোগগুলো সবগুলোই আছে, তবে এই মুহূর্তে আপনি তাৎক্ষণিকভাবে সফল পাবেন না। আর আরেকটা বিষয় হলো জনগণের সহযোগিতা লাগবে। জনগণের সহযোগিতা যেটা লাগবে সেই জিনিসটা হলো সহযোগিতা করতে হলে জনগণও জানতে হবে যারা কি কি কারণে অসুবিধাগুলো হচ্ছে। তো সেই সমস্তগুলো জানানোর দায়িত্ব আবার সরকারের। তো সেই জন্য আমি ইতিমধ্যে গত কয়েকদিন আগে আমার ওই পূর্ত মন্ত্রণালয়ের সচিবকে বলেছিলাম যে আপনারা একটা কাজ করেন, আমরা কিছু টিবিসি বানাই। সেটা হলো যে কোথায় আপনি ঘর বাসা কিনতেছেন এবং সেখানে কি এই সমস্ত ফ্যাসিলিটিগুলো, সেফটি ট্যাঙ্ক আছে কিনা, সেখান থেকে বাইর হওয়ার সময় রাস্তাটা প্রশস্ত আছে কিনা, অথবা সেখানে নিয়ার বাই আপনার কোনো স্কুল আছে কিনা, শপিং ফ্যাসিলিটিস গুলো আছে কিনা, সেগুলো আপনি দেখে কিনেন। আদারওয়াইজ তো এগুলো সবগুলো আপনার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে আসবে এবং শেষে দেখা যাবে যে ইট উইল নট বিন গুড লিভেবল সিচুয়েশন। তো সেই জন্য সেই সমস্ত অর্থাৎ অনেকগুলো ইস্যুকে আপনাকে অ্যাড্রেস করতে, যতগুলা মানুষের জীবনের সাথে জড়িত আছে, শিক্ষার কথা বলেন, কর্মসংস্থানের কথা বলেন, লিভলিহুডের কথা বলেন, এরপরে দিয়ে আপনার মডার্ন ফ্যাসিলিটিস গুলা, অর্থাৎ সবগুলোই আপনাকে এখানে
এতটুকু করবেন। এরপর আরেকটা বিষয় আছে, সেখানে ধরেন মনে করেন যে এই জিনিসটা আমরা মাথায় রাখিনি তা না। যেমন মনে করেন যে আমি যদি একটা লোক ঢাকা শহরে থাকলে দেখা গেছে যে তার যদি মাসে ৫০,০০০ টাকা খরচ হয়, তো আমি যদি তাকে একটা ইজি ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে দিতে হবে, সে টঙ্গী এলাকায় থাকলে ৫০,০০০ টাকা দিয়ে তার ২০,০০০ টাকা সেভ হবে। তো তাইলে আমার মনে হয় এই ডিসটেন্সটাকে সে মেনে নেবে। আমার কুমিল্লাতে যদি আমরা মনে করেন সেখানে, কিন্তু এগুলো তো এক্ষুনি হয়ে যাবে না। কুমিল্লাতে যদি মানুষ বসবাস করে ঢাকা থেকে, তার যদি ৫০,০০০ টাকা, যদি ৩০,০০০ টাকা, যদি ২০,০০০ টাকা টাকা সেভ করতে পারে, তারপরে সেখানে আপনার সামহাউ আপনাকে রেভিনিউ ইন্টারভেনশন ঢাকাতে নিতেই নিতে হবে পর্যায়ক্রমিকভাবে, এবং স্টেপ বাই স্টেপ আপনাকে রেভিনিউ ইন্টারভেনশনে যেতে হবে। এখন যদি যান তাইলে সেখানে মানুষ তখন মনে করবে যে না, আমার জন্য ইট ইজ সেফ টু, ইট ইজ আপনার ইট ইজ প্রফিটেবল টু লিভ ইন দ্য, কিন্তু সেই কারণে আপনাকে আবার সেখানে হেলথ ফ্যাসিলিটি গুলো পৌঁছাইতে হবে, সেখানে আপনার এডুকেশন ফ্যাসিলিটি গুলো পৌঁছাইতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তারপরে দিয়া। তো এগুলো করা যাবে না এমন না। যেমন আমার গ্রাম ও শহরের কথা আপনার আক্তার সাহেব বললেন, যে বিষয়টা হলো আমি এটাকে একটা দর্শন হিসাবে বিবেচনা করি, কারণ ইট ইজ নট এ সিঙ্গেল প্রজেক্ট। একটা এই দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য আমি কাজ করছি, যেহেতু সেই কারণে আমি সবগুলো মন্ত্রণালয়কে নিয়ে একসাথে তাদের এক্সিস্টিং প্রকল্প এবং আগামী কি কি প্রকল্প নেওয়া দরকার সেগুলা করা হচ্ছে, এবং একটা পাইলট প্রকল্প নিয়েও কাজ করছে, এবং আমি প্রত্যেকটা উপজেলাকে মাস্টার প্ল্যান করার জন্য বলেছি। একটা সুন্দর কথা আমি একটু ভুলে যাবো, বলেছি যে আপনারা বলেছেন এখন গ্রামকে যদি আপনি সংরক্ষণ করতে না পারেন, তাহলে গ্রাম কিন্তু শহরের মতন এই জন্য আপনার জন্য দুর্ভোগের একটা উন্নয়ন হবে। সেটা হলো যে সেখানে যত অবকাঠামো প্রতিষ্ঠিত হয়, অবকাঠামো নির্মাণ হয়, সেগুলো অবশ্যই সরকারের কোনো নির্ধারিত সংস্থা থেকে অনুমোদন নিতে হবে। এখন সেই সংস্থা থেকে নিতে গেলে মানুষ কিছুটা হয়রানির সম্মুখীন হতে পারে, তাৎক্ষণিকভাবে সে সার্ভিস না পেতে পারে, এরকম চ্যালেঞ্জগুলো যেমনি আছে। কিন্তু এই জন্য আপনি তো বসে থাকতে পারেন না। আই অ্যান্ড ইউ মে হ্যাভ এ অ্যাবসোলিউট বোনাফাইড ইন্টেনশন, কিন্তু বোনাফাইড ইন্টেনশন থাকলেও আমি ডাউনওয়ার্ড আপওয়ার্ড যেখানে নাকি আমি কাজ করতে যাই, সেখানে সাম অফ দ্য অবস্টাকল আই কুড ফেস। এখন এই পেসের জন্য আমি যদি বসে যাই তাহলে কিন্তু হবে না। এখন গ্রামে স্কুল হবে, ক্লাব হবে, তার দোকান হবে, এরপরে দিয়ে মাদ্রাসা হবে, মসজিদ হবে, বাড়িঘর হবে। এখন সেখানের মধ্যে কেউ আপনার কোনো অনুমোদন নেওয়ার দরকার হয় না, এখন তাকে অনুমোদন নিতে হবে। এখন ইউনিয়ন পরিষদের কথা আমি যখন বলছি, এটা নিয়ে সিরিয়াস একটা ক্রিটিসিজম আমি লক্ষ্য করছি। তো আমি জানি যে ক্রিটিসিজম হবে, কারণ হলো যে এখন ইউনিয়ন পরিষদগুলোর সে সক্ষমতা নাই। তো সক্ষমতা বাড়ানোর জন্য আপনাদেরকে আমাদেরকে কথা বলতে হবে এবং সক্ষমতা বাড়াইতে হবে, এবং তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। ইউনিয়ন পরিষদ কি যথাযথভাবে মানুষকে সেবাটা দিচ্ছে কিনা। তো সেই জন্য সেবাটা না দিলে কি করে আমরা তাদেরকে সেবাটা দেওয়ানে বাধ্য করতে পারি, সেই বিষয়টাকে আমরা আমলে নিয়ে সেটার জন্য আমাদেরকে সামস অফ দ্য ইনোভেটিভ আইডিয়া অ্যান্ড দ্য প্রসেস হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড, এবং তাইলে সেখান থেকে আপনি সত্যিকার অর্থে ফলাফল পাবেন। এখানে আমি মনে করি না দেয়ার ইজ নো, ইট ইজ নট ইজি গেম যে আপনি হুট করে আপনি সব অর্জন করে ফেলবেন। বাট এটা আমরা কিন্তু আরেকটা কথা আমি বলবো, যে সেই জিনিসটা হলো যে আজকের যে ইকোনমিক ইন্টেলিজেন্স যে রিপোর্টটা দিয়েছে, সেখানে আপনি দুইটা ছবি প্রদর্শন করেছেন, দ্যাট ভিডিও চিত্র। সেটা হলো যে একটা বাসের চাকাতে ধুলাবালি উঠতেছে অনেক বেশি, এবং ঢাকা শহরকে এটা দেখানো হয়েছে, এবং ওয়াটার ওভারফ্লো এবং গাড়ির এটা দেখানো হয়েছে। এটা আমার মনে হয় 10 থেকে 15 বছর আগের ইতিহাস, 15 বছর আগের অবস্থা হতে পারে। বাট বাই দিস টাইম ঢাকার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এবং আমরা তাদের রিপোর্টও যদি এখানে দেখা যায় 37 নম্বরে 137 নম্বরে এসেছে 38-39 থেকে, কিন্তু এতটুকু উন্নতি হয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের সময় অফ ডেভেলপমেন্ট, আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, আমাদের আয়োজন শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকের আয়োজনে যুক্ত হয়ে মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, সিএসআর মুক্তবাক আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। রবিবার দেখা হবে একই সময়, ভালো থাকবেন।